আদিত্য, ওয়েলকাম টু দ্য রেগুলার গাই পডকাস্ট। পর্ন ইন্ডাস্ট্রিতে এটা খুবই খুবই ডার্ক একটা ইন্ডাস্ট্রি। ওয়ার্ল্ড ইকোনমি চালায়, ওয়ার্ল্ড মিডিয়া চালায়, এইসব মানুষগুলো পর্ন ইন্ডাস্ট্রি। ওরা এমন এমন জায়গায় বসেছে আমাদের ভালো না। জাস্ট বাংলাদেশে পর্ন ইন্ডাস্ট্রিটা কীভাবে এফেক্ট ফেলতেছে, বাংলাদেশে পর্ন ইন্ডাস্ট্রি কত বড় এটা অনেকে জানে না। রেডিটে দেয়ার ইজ লাইক জায়গা যেগুলোতে এত পরিমাণের বাংলাদেশি পাবেন। লাইক অনলি ফ্যান্সে যেটা হচ্ছে, ইফ ইউ পে দেম দে উইল ডু এনিথিং। কয়েকদিন আগে তো তোমার টেলিগ্রাম নিয়ে অনেক কথা হয়েছে। টেলিগ্রাম আমাকে এমনি ডিরেক্টলি বলছে যে তোর কোন দেশি কোন এলাকার কোন মেয়ের নোটস লাগবে, আমাকে বলাই ম্যানেজ করে দিচ্ছি। লাইক আর ইউ ইভেন আ ম্যান ইফ ইউ লাইক পে? ক্যান ইউ ডু দিস ব্রো? আরেকটা বিষয় যেটা সবচেয়ে শকিং, সেটা হচ্ছে যেই সব মেয়েগুলোর তুমি এই নোটস বা এগুলা এইসব টেলিগ্রাম চ্যানেলগুলো তুমি পাবা, তারা হচ্ছে এমন এমন ছবি যেগুলো হইতেছে তোমার ফ্যামিলি মেম্বাররাই তুলে দিস। তুমি তোমার বাসার বিছানায় ঘুমায় আসো, ও ডে মানে জানেও না। না, এমন হইতে পারে মেয়ের আপন ভাই করছে। জেফরি দামের কাহিনী খুবই শোনা যায় অনেক। জেফরি দামের হচ্ছে লাইক এরকম ক্যারেক্টার হয়তো আপনি লাইফ টাইমে একজন বা দুইজনের ব্যাপারে শুনে। আমি এরকম শুনিনি। ও যেভাবে মানুষ মারতো, খুন করে তারপর সেটার মাংস খাওয়া। জেফরি ডামের হচ্ছে খুব বাজে রকমের সাইকোপ্যাথ। না, ইমাজিন করেন লাইক আপনি আমার এখানে ডাকছেন। হ্যাঁ, ধরো আমি জেফরি ডাম। আদিত্য, ওয়েলকাম টু দ্য রেগুলার গাই পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। তুমি আমাদের উদ্দেশ্যে তোমার পরিচয়টা আরেকবার দিও প্লিজ। ওকে, হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আইতুর রহমান। আমি অলমোস্ট 10 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, যেটা অনেকে জানে না। আমি মিস্ট্রি স্টোরি টেলিং করি প্লাস কমেডি ভিডিওস করি। দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট পাথ। এক জায়গায় আমি মারামারি নিয়ে কথা বলি, আরেক জায়গায় আমি লাইক কমেডি ফানি। সো হ্যাঁ, দ্যাটস ইট। তোমার কোনটা বেশি পছন্দ? কন্টেন্ট। আই লাভ মেকিং লাইক কমেডি কন্টেন্টস মোর। আর স্টোরি টেলিংটা করার মেইন রিজন হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করছি, বাংলাদেশে ফেস ক্যাম শো করে ওইরকম একটা কমেডি স্টোরি টেলিং ক্রিয়েটার নাই একটা। আমি দেখি নাই, তোমার ছাড়া আমি কাউকে দেখি না। আছে, কিন্তু ওরা হচ্ছে দেখা যায় একটা বা দুইটা ভিডিও আপলোড করছে, মানে ওদের প্যাশন না লাইক স্টোরি টেলিং। সো ওই জিনিসটা দেখে। বাট অনেক চ্যানেল আছে, মানে ফেসলেস অনেক চ্যানেল আছে। আমি দেখি ফেসলেস অনেক চ্যানেল আছে, কারণ ভাই ইফ ইউ লাইক টক অ্যাবাউট লাইক মার্ডার্স, সেই ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে না লাইক পলিটিক্যাল রিলেটেড অনেক কাহিনী চলে আসে। সেই ক্ষেত্রে সবাই ফেস দেখে না, কারণ ওরা ওই স্টোরিগুলো কভার করে। আর আমি চেষ্টা করি যতটা সম্ভব পলিটিক্স থেকে দূরে থাকার। নাইস। তুমি যেহেতু মানে মিস্ট্রি নিয়ে কাজ করতেছো বা মার্ডার নিয়ে কাজ করতেছো, আমি একদম ফার্স্টেই যেই ব্যক্তিটা সম্বন্ধে জানতে চাই, দ্য মোস্ট ব্রুটাল পার্সন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, মিস্টার এরশাদ শিকদার। তুমি রিসেন্টলি ওনাকে নিয়ে অনেকগুলো কাজ করছো, তো তুমি আমার বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একবার একটু ডিটেলসে ওনার সম্বন্ধে একটু বল। আচ্ছা, এরশাদ শিকদার হচ্ছে এরকম একটা মানুষ, লাইক থিঙ্ক অ্যাবাউট ইট লাইক দিস, যে একটা লোক যার কিছু ছিল না, দুনিয়া থেকে সবার কাছ থেকে বুলি হয়েছে, ইভেন লাইক নিজের মায়ের পেনটাও দেখছে। লাইক শুনতে জিনিসটা মুভির মতো লাগবে, এটা নিয়ে প্রবাবলি মুভি আছে বা মুভি হওয়া উচিত আর কি। সো বেসিক্যালি লাথি গুতে খেয়ে বড় হয়েছে সে, বাট সে বুঝতে পারছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল জিনিসটাই হচ্ছে পাওয়ার। ঠিক আছে, সো সে ওইটাতে ফোকাস করছে যে আই নিড পাওয়ার। আর সেটা কোন ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে মানুষকে ভয় দেখানো। ভয় দেখাইলে মানুষ টাকা দিচ্ছে, দ্যাটস ভেরি ইজি। চাঁদাবাজি, দেন মানুষকে তুলে আনা, কিডন্যাপ করা, টাকা দাবি করা, এইসব করে আসলে সে জিনিসটা মার্ডার। আসলে কি মার্ডার জিনিসটা বা এরকম না, আমার কাছে যেটা মনে হয়, যদি আপনার মেন্টালিটি এরকম থাকে যে আপনি মার্ডার করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা করার পর আপনার কাছে দ্বিতীয়টা করতে আপনি কিছু চিন্তা করবেন না, যদি আপনার মেন্টালিটি ওরকম হয়। হি ওয়াজ দ্যাট কাইন্ড অফ গাই। উনি ভয় দেখাইতে দেখাইতে মার্ডার করতে ভুল করে, বাট করার পরে সে বুঝছে আচ্ছা জিনিসটা তো অতটা হার্ড না, আমি করতেই পারি। সো দ্যাট ওয়াজ আ ওয়ে ফর হিম। তার বিরুদ্ধে যদি কেউ যায়, তাকে সে তুলে নিয়ে আসে, মার্ডার করে। সো ইয়া, দ্যাটস ইট। এরশাদ শিকদার আসলে, হ্যাঁ, আই গেস সবচেয়ে ব্রুটাল বাংলাদেশ হিস্টোরিতে। বাট আমার একটা জিনিস অলওয়েজ মাথায় ঘুরে, যে এমন কেউ আছে হয়তো যেটা আমরা জানি না, মানে মনস্য ডেভিলিশ হইতেই পারে। মানে দুই একটা কাহিনী বলো না, যে ধরো কিভাবে সে মানুষগুলাকে হত্যা করতো, বা মারার পরে কিভাবে সে মানুষগুলাকে পানির মধ্যে ডুবাই দিত, এই কাহিনীগুলো। তার ফার্স্ট যেই মার্ডারটা সে করে, সেটা আসলে ওনার একটা ক্লোজ লোক ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিল, যে তাকে বিজনেসে সব কিছুতে হেল্প করতো। লাইক তাদের তো 2-3টা গ্যাং ছিল, গ্যাং হওয়ার পরে কিন্তু আসলে মেনলি তৈরি হয়েছে এরশাদ শিকদার।
সো ওই একটা গ্যাংয়ের থেকে লাস্ট যে গ্যাংটা ছিল সেখানে তার একটা বেস্ট ফ্রেন্ড হয়, সে তাকে সব কিছুতে হেল্প করে। তো বেসিক্যালি তার একটা টেন্ডার চাচ্ছিল একটা লোকের থেকে, আমার এক্স্যাক্টলি লোকটার নামটা মনে নেই, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো টেন্ডারটা যখন তারা নিতে যায়, সে লোকটা আসলে দিতে চায় না। আচ্ছা, সে লোকটা জানে এসে শিখবে কিরকম, জোর করে নেবে, ভয় দেখাবে। সে বলে যে না, আই ডোন্ট কেয়ার, আমি তোমাকে দিব না। সো ওই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তাকে ধরে থ্রেড দিতে দিতে একটা টাইমে এসে শিখছে নিচ থেকে একটা ইট নিয়ে তাকে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলে, মানে কন্টিনিউসলি বাড়ি দিতে থাকে। ওই টাইমে সে তার ফ্রেন্ডটা থাকে, মানে ও জীবনে এক্সপেক্ট করে না যে জিনিসটা এই পর্যায়ে যাবে, মার্ডার করে ফেলবে। দেন তাদের পরের প্ল্যানটা ছিল এরকম যে আচ্ছা ঠিক আছে, এখন এটাকে কিভাবে সাজানো যায়। এত এফোর্ট যদি মানুষ লাইক স্টাডিজে দিতে হয় তো বা লাইক অনেক এডুকেটেড হইতে কেউ, সে একটা গাড়ি নেয়, গাড়িতে ওই লোকটাকে বসায়, দেন ওই গাড়ি সহ নদীতে ফেলা দেয়। ইট লুকস লাইক অ্যাক্সিডেন্টের ওইটা করে কি যে সে গাড়িতে ভরে দেন গাড়িটাকে সহ নদীতে ফেলা দেয়, অ্যান্ড ইট লুকস লাইক অ্যাক্সিডেন্ট। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি জানি না আপনি জানেন নাকি এটা, এরশাদ শিকদার কিন্তু পলিটিক্স করতো, আর সে সবগুলো দলেরই পলিটিক্স করতো, মানে আওয়ামী লীগ যখন যেটা জামায়াতেও জামায়াত আই গেস তখন ছিল না, কিন্তু ওই টাইমটায় যারা যারা ক্ষমতা আসছে প্রত্যেকটা পলিটিক্সই ও করছে। সো ওই দিকে ওর ব্যাকআপটা ছিল, ওকে কেউ করতে পারে নাই যে খুন করছে। কিন্তু যখন সে এই পাওয়ারটা যখন লাইক বড় বড় পলিটিশিয়ানের সাথে দেখাতে যাবে, তখন তাদের গায়ে লাগবে, তখনই তার বিরুদ্ধে স্টেপ নেবে। বেসিক্যালি এইটাই হয়েছে আর কি। বাট সে ওই ফার্স্ট মার্ডারটা করতে জিনিসটা এইভাবেই সাজাইছিল, আর এইটার জন্য তার শাস্তিটা অনেক লেটে এসে পাইছে। তখন জিনিসটা একবারে নর্মাল হয়ে গেছে, না অ্যাক্সিডেন্ট করছে ছিল। এরশাদ শিকদারকে সবাই পছন্দ করতো একটা রিজনে, ওই এলাকার মানুষরা, কারণ হচ্ছে সে মানুষদের অনেক হেল্প করতো। ডু ইউ নো অ্যাবাউট পাবলো এসকোবার? জি, মানে ও যেরকম লাইক মানুষদের অনেক হেল্প করতো, মার্ডার টার্ডার করতো, সবই ঠিক আছে, কিন্তু মানুষদের অনেক হেল্প করতো। এখন পর্যন্ত কলম্বিয়াতে গেলে এমন মানুষ পাবেন যারা লিটারালি ওর নামে একটা গালি দিলেও সহ্য করতে পারবে না। তাই? হ্যাঁ, এখন পর্যন্ত পাবেন। স্লামস যেগুলো থাকে আর কি, ওইগুলোতে এরকম আপনি মানে কাইন্ড অফ রবিনহুডের মতো ছিল পাবলো এসকোবার। হ্যাঁ, ওকে রবিনহুড বলা হয়। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি রবিনহুড বলা হয়। ওরে কি বলা হয়? হ্যাঁ, পাবলো এসকোবার না, লাইক রবিনহুড তো আছেই আলাদা, হ্যাঁ, বাট পাবলো এসকোবারকে বলা হয় কারণ হচ্ছে সে যতই ইলিগাল কাজ করুক, তার মাথায় অলরেডি এটা ছিল যে মেজরিটি হচ্ছে দ্য পিপল ফ্রম দ্য স্লামস, লাইক আন্ডার ফাইন্যান্সিয়াল ইনকাম যাদের, তাদের। সো তাদেরকে অলওয়েজ হেল্প করতো সে। এরশাদ শিকদার সিং সে সব মানুষকে এরকম, সাধারণ মানুষকে এরকম হেল্প করতো। সো আপনি হয়তো এরকম পাবেন না যে আপনাকে মারবে তার নামে গাড়ি দিলে, কিন্তু স্টিল আপনি মানুষ পাবেন যারা বলবে যে এরশাদ শিকদার খারাপ মানুষ ছিল না। এমনিতে ওনার যদি ধরো, এটা তো আসলে ওনার মার্ডারের ব্যাপার, বা উনি কিরকম দানও করতো, আবার মার্ডারও করতো, মানুষ মারতো, আবার চুরিও করতো, ডাকাতি করতো, সবই করতে হয়তো, পলিটিক্সও করতো। এমনিতে ওনার ক্যারেক্টার কেমন ছিল নারীদের ব্যাপারে? ও, নারীদের ব্যাপারে আচ্ছা, সো এইটার আসলে মজার ব্যাপার হচ্ছে এটার তো কোনো লাইক ভেরিফাইড সোর্স নেই, বাট মানুষের মুখে শোনা যায় যে সে অনেক তার যে বাসাটা ছিল, আই থিঙ্ক স্বর্ণকমল নাম ছিল বাসাটার, ইফ নট রং। কি স্বর্ণ দিয়ে মরণ এই টাইপের কিছু? না ভাই, বাসাটা বিশাল লাক্সারিয়াস। আচ্ছা, বাসাটা আমি লাইক ভিডিওস দেখছি কিছু ওনাদের বাসার ভিতরের, ইট লুকস ভেরি গুড ভাই। আমিও ওই রকম বাসায় কখনো চাইনি, লাইক ইভেন দাওয়াত খেতেও যাইনি। আর ওইখানে সে অনেক পার্টি করতো, আর তার নামে এরকম কথাও আছে যে সে হচ্ছে, একটা এরকম ঘটনা আছে যে সে একটা মেয়েকে এরকম লাইক ফিজিক্যালি ইন্টিমেট হতে বলে, অ্যান্ড ওই টাইমে মহিলাটার হাজব্যান্ড চলে আসে, অ্যান্ড হাজব্যান্ড আসার পরে সে হাজব্যান্ড তাকে চলে যেতে বলে, সে একটা টাইমে হাজব্যান্ডের উপর রাগ করে হাজব্যান্ডকে মেরে ফেলে মহিলার সামনে। আচ্ছা, সো এরকম কাহিনীও আছে তাকে নিয়ে। আর তার ওয়াইফও আই গেস লাস্ট পর্যন্ত যে ছিল, সে তার ফার্স্ট ওয়াইফ ছিল না, ইফ আই এম নট রং সেকেন্ড ছিল বা থার্ড ছিল, ওইটাকে মেবি মোর দেন 6টা বিয়ে করছে এরকম। আর ওনার লাস্ট যে ম্যারিড ছিল যার সাথে, তাকে আগে তুলে আনা হয়েছিল। সবগুলোই মনে তুলে আনছে, হইতে পারে, আসলে ভেরিফাইড কোনো সোর্স নাই। দুইটা রিজন হচ্ছে কি, ও পলিটিক্যাল পাওয়ার, এই জন্য কোনো ভেরিফাইড সোর্স নেই, আর হয়তোবা কারো কাছে এরকম লেজিট ইনফরমেশন আছে যে এখনো রিলিজ করেনি। যেরকম এখন অনেক কিছু নিয়ে ইনফরমেশন বাইরে আসতেছে, হয়তোবা সোন এরশাদ শিকদারকে নিয়ে এরকম ইনফরমেশন বাইরে চলে আসবে, তখন আরেকটা ভিডিও বানাবো, রায়ান রাফি মুভিও বানাবে, হতে পারে এসব টপিক পাইলে হয়। দেন আমরা আসি ধরো আরেকটা মোস্ট টকড
এক মানে ইনসিডেন্ট বাংলাদেশ হিস্ট্রিতে বলা যায়, মার্ডার হিস্ট্রি, সেটা হচ্ছে সাগর রুনির হত্যাকাণ্ড। এটা তো মানে মানে আরেকটা খুব ব্রুটাল একটা মার্ডার। এটা নিয়ে তোমার অনেক রিসার্চ আছে? হ্যাঁ, এইটা নিয়ে আমি আমার এই ইয়ারের কিছু লাইক গোলস থাকে যেগুলো অ্যাচিভ করতে পারছি, বা হচ্ছে এমন কিছু যেটা আমাকে অনেক মোটিভেট করছে। তার মধ্যে একটা হচ্ছে আই অ্যাকচুয়ালি টক উইথ মেঘ, সাগর রুনির ছেলে। হ্যাঁ, আর ও আমাকে টেক্সটে বলছে যে লাইক আমার ভিডিওটা আর কি মোর রিজনেবল ছিল, ফ্যাক্টস যেগুলো ছিল ওগুলো আরও মোর মানে বেটার ছিল আর কি অন্য ভিডিওস থেকে, এটা আমাকে ও বলছে। সো দ্যাট ইন্সপায়ার্ড মি আ লট। ও নাইস। আর আমার না মানে লাইক টাকাটা অতটা মোটিভেট করে না, অফকোর্স টাকা দরকার ইন আ সেন্স লাইক টু মেক বেটার কন্টেন্টস, আমার সেরকম আর কি মনে হয়। আর এইসব জিনিস যখন ধরেন কেউ এসে আপনাকে বলতেছে আপনি ভালো কন্টেন্ট বানাচ্ছেন, স্পেশালি মেগের সেন্সে, কারণ আমি যখন ভিডিওটা বানাইছি তখন আমার চিন্তা এটা ছিল যে এত বছর হয়ে গেছে, একটা ছেলে এতটা ছোট ছিল, এত কিছু দেখছে, কেন ও জাস্টিসটা পাচ্ছে না, এই সেন্সে আমি ভিডিওটা বানাইছি। এটার ভাই কেসটা অনেক লাইক উইয়ার্ড ছিল এতদিন, কারণ কোনো ইনফরমেশন ছিল না। এভরিওয়ান থট যে মার্ডার হয়েছে, বাসায় ঢুকে মেরে ফেলছে, কেন মারছে, কী জন্য মারছে, নো ওয়ান নোস। জাস্ট নর্মাল একটা মার্ডার মনে করছে সবাই। কিন্তু একটা জিনিস সবার মাথায় ছিল যে তাদের কাছে মানে সাগর রুনির কাছে, তাদের কাছে যে জিনিসটা ছিল, এমন কোনো একটা ইনফরমেশন তারা হোল্ড করছিল যেটা আসলে বড় কোনো একজনের বিপরীত আর কি, তাদের জন্য, তাদের ক্যারিয়ারের জন্য জিনিসটা খারাপ হবে। মোস্ট পাওয়ারফুল পারসন এরকম কিছু? ডু ইউ নো পার্সনটা কে? আই ডোন্ট নো, মানে আমি অনেকগুলো নাম শুনছি বাট আই ডোন্ট নো হু এক্স্যাক্টলি। রিসেন্টলি আমি এক জায়গায় দেখলাম একজন পোস্ট করেছে, এখনও জিনিসটা ভেরিফাই হয়নি, এখনও আই গেস অনগোয়িং কেস, বাট অ্যাপারেন্টলি সেটা হচ্ছে দে হ্যাড ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্স প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, হাসিনা আপা। হ্যাঁ, তার ব্যাপারে এমন কোনো একটা ইনফরমেশন ছিল যেটা পাবলিকের কাছে আসলে খুব বাজে হবে। এটা নিয়ে আমি দুইটা পোস্ট দেখছি, একটা ছিল হচ্ছে অ্যাবাউট দ্য বিডিআর ইনসিডেন্ট, এটা নিয়ে হইতে পারে। আরেকটা আমি দেখেছি হচ্ছে যে প্রবাবলি সে কোনো একটা ডিল করেছিল ইন্ডিয়ার সাথে তেল নিয়ে, যেটা আর কি বাংলাদেশ হচ্ছে লুজ সিচুয়েশন ছিল। সো এটা এমন একটা ডিল ছিল যে এটা বাংলাদেশের আসলে কোনো উপকারই হচ্ছিল না। আমার মনে হয় এটার প্রবাবিলিটি একটু কম, কারণ এরকম অনেক ডিলই আছে যেটা বাংলাদেশের আসলে পুরোপুরি ম্যাক্সিমামে তো কম এক্স্যাক্টলি। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে ফার্স্ট এর ইনসিডেন্টে প্রবাবলি, কারণ এরকম অনেক ভাই জিনিস আছে যেগুলো আমরা জানি না, অনেক কিছু। ইভেন আমি আজকে সকালবেলা একটা পোস্ট দেখছি, ইটস ভেরি লাইক শকিং। মানে সাগর রুনি নিয়ে না, সাগর রুনি নিয়ে না, ইটস লাইক নট রিলেভেন্ট, আই এম সরি, আমি এদিক থেকে ওইদিকে যাব করতেছি। আপনি ফেসবুকে বা লাইক নিউজে কখনো কি ছবি দেখেছেন যুদ্ধের সময় যে কিছু মানুষের লুঙ্গি টান দিয়ে চেক করা হচ্ছে? হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযুদ্ধই তো এটা। এক্স্যাক্টলি। সো আই স পোস্ট অন ফেসবুক, আই ডোন্ট নো ইফ ইটস ভেরিফাইড অর নট, আর যদি সত্যিও হয় আই ওন্ট বি শকড, যে এটা আসলে একজন ইন্ডিয়ান আর্মি ছিল, অ্যান্ড হি ওয়াজ চেকিং যে তাদের কাছে কোনো ওয়েপন আছে নাকি। আচ্ছা, আমরা কি জানতাম? আমরা জানতাম হচ্ছে লাইক জেন্ডার চেক, জেন্ডার না সরি, মানে হিন্দু নাকি মুসলিমরা চেষ্টা করতেছে, আমরা এতদিন এটাই জানতাম। আমার মাথায় ঘুরতেছিল যে এটা তো আমাদের বইও ছিল, কিন্তু অ্যাপারেন্টলি এটা আমাদের বই ছিল না, আমি অনলাইনে দেখছি। সো এরকম অনেক ইনসিডেন্ট আছে। সাগর রুনির এটার সবচেয়ে অড বিষয়টা হচ্ছে ভাই সব কিছু হইলো, মার্ডার হইলো সব কিছু, ইভেন লাইক যে গার্ড ছিল তাকে পর্যন্ত ধরে নেওয়া হয়েছে। সেই বলছিল যে বাসায় দুজন আসছিল, দুজনের নাম কিন্তু কখনো সামনে আসেনি, বা যারা দেখতে এরকম এটা কিন্তু সামনে আসেনি। সব কিছু হইলো, সে গার্ড এটাও বলছে, কিন্তু তারা জিনিসটা দেখলো কি যে বারান্দার একটা জানলা ভাঙা, গ্রিল ভাঙা, তাদের কথা হচ্ছে ডাকাত আসছে। আরে ভাই আমরা তো লাইক শুনতেই পারছি, গার্ড তো বলছে যে দুজন আসছে, দুজনের স্কেচ কোথায়? তারা কিরকম দেখতে, অ্যাটলিস্ট এটা নাম না জানতে পারে, গার্ড নাম নাও জানতে পারে, লাইক স্কেচটা তো সামনে আসা উচিত ছিল, নাথিং। সো এইসব রিজন আর কি অনেকটা মনে হয়েছিল যে না, জিনিসটা অফকোর্স পলিটিক্যালি রিলেটেড। আর আই ফিল স্যাড ফর মেঘ, কারণ ইমাজিন লাইক আপনি একটা বাচ্চা, দেন আপনি ঘুম থেকে উঠে একটা রুমে গেছেন অ্যান্ড ইউ সি ইউর প্যারেন্টস ডেড অন দ্য ফ্লোর, ইটস লাইক ট্রমাটাইজার। ওই সময় তো অনেক ছোট ছিল, অনেক ছোট, মেবি 5-6 বছরের, অনেক আরো, হ্যাঁ অনেক ছোট ছিল। অ্যান্ড আফটার দ্যাট ও যখন এটা দেখে নানিকে কল দিয়েছিল যে বাবা মা মারা গেছে। সো ইটস ভেরি স্যাড ভাই, এই জিনিসটা চিন্তা করলেই আর কি আমার লাইক আই গেট ইমোশনাল, কারণ
এতটুকু একটা বাচ্চা যে রুমের ভিতর ঢুকে দেখতেছে নিজের মা বাবাকে রক্তারক্তি একটা সিচুয়েশন, ইটস ভেরি স্যাড। সাগরুনির কাহিনী বলতে গিয়ে তোমার চোখের মধ্যে একদম ইমোশন স্পষ্টভাবে বুঝতে পারছি। একদম বোঝা যাচ্ছে পুরোপুরি ইমোশনটা। আমি এবার একটু ইন্টারন্যাশনাল মিস্ট্রিতে যাই, সেটা হচ্ছে জেফরি দামের, যার কাহিনী মানে খুবই শোনা যায়, অনেক অনেক শোনা যায়। মানে হি ওয়াজ আ ভেরি রুথলেস গাই, মানে যার কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। এবং ও যেভাবে মানুষ মারতো, খুন করে তারপর সেটার মাংস খাওয়া, সবকিছু যে স্টোরিটা, ওইটা সম্বন্ধে একটু বলো না। আচ্ছা, জেফরি দামের হচ্ছে লাইক এরকম ক্যারেক্টার হয়তো আপনি লাইফ টাইমে একজন বা দুইজনের ব্যাপারে শুনবেন। আমি এরকম শুনিনি ভাই, জেফরি দামের মতো ভেরি রুথলেস গাই। দেয়ার ওয়াজ আ গাই, এটা পরে বলতেছি আমি বাংলাদেশে। জেফরি ডামের হচ্ছে বেসিক্যালি ভাই খুব বাজে রকমের সাইকোপ্যাথ ফার্স্ট অফ অল। আর এই টেন্ডেন্সিটা আসলে খুব কম দেখা গেছে যে আপনি কোনোটা লাইক ঠিক আছে, ইটস নাও ডেজ ইটস ওকে টু বি গে, ঠিক আছে, আমাদের দেশে না হোক বাইরের দেশে। অ্যান্ড ও হচ্ছে গে ক্লাবে যাইতো, যে কাউকে পছন্দ করতো, দেন ওদের কালচারটা এরকম আসলে, দেন দে কাম ব্যাক টু দেয়ার রুম টু হুক আপ। তো এরকম করে সে যখন নিয়ে আসতো, নিয়ে এসে হয়তো বা আফটার মেকিং লাভ বা বিফোর মেকিং লাভ ওদেরকে মেরে ফেলতো ড্রাগ আউট করে। সে হচ্ছে ড্রিঙ্কসের সাথে ড্রাগস মিলা দিত। দেন সে মার্ডার করতো, যখন মার্ডার করার পরে হি ইউজ টু লাইক মেক লাভ ডেড বডির সাথে। ডেড বডির সাথে? হ্যাঁ। আমার কাছে এই জিনিসটার কি একটু অড লাগে যে হয়তো বা লাইক ইউ মার্ডার সামওয়ান, মানে লাইক ইউ মেক লাভ টু আ ডেড বডি, দ্যাটস ওকে, ঠিক আছে, বুঝলাম, ঠিক আছে, করছো এটা। দেন তুমি আবার যাকে তুমি লাভ করছো, যার সাথে তুমি লাইক ইউ হ্যাড আ লাভ মেকিং সেশন, যদিও বেঁচে ছিল না, তুমি কিভাবে তাকে কেটে খেয়ে ফেলো? এটা আরো বেশি বিজায়ার হয়ে যায়। সো ও এরকমই করতো। ওর আবার কিছু ব্যাপার ছিল, সব পার্ট খেতো না, ও হার্ট খেতে অনেক পছন্দ করতো। হার্ট? হ্যাঁ। আবার ও ফ্লেশ খেতে পছন্দ করতো, কিন্তু সব পার্টের ফ্লেশ না। ও সব কিছু ট্রাই করছে, কিন্তু ওর ডিটেলস অনুযায়ী থাইয়ের যে ফ্লেশগুলো থাকে পায়ের, এগুলো নাকি লাইক অনেক মজার ওর কথা অনুযায়ী। সো এগুলো ট্রাই করতো। ওর একটা মজার ব্যাপার আছে, এরকম অনেকগুলো মার্ডার করেছে ও। কিন্তু ওই যে গে ক্লাবের পাশেই একটা হোটেল ছিল, এখানে হচ্ছে সবাই হচ্ছে আই ডোন্ট নো এটাকে কি বলা হয়, লাইক একটা শাওয়ার নেওয়ার জায়গা ছিল, লাইক হট টাব টাইপের, করো অনেক একসাথে নামতে পারতো এরকম। সো ওইখানে ওর একটা নেওয়া ছিল, পার্মানেন্ট সাবস্ক্রিপশন নেওয়া ছিল, লাইক বছরের অ্যানুয়াল সাবস্ক্রিপশন। তো ওইখানে নিয়ে যেত, নিয়ে ওইখানে মার্ডার করতো। এরকম 2-3টা মার্ডার করেছে। তারপরে উনি হচ্ছে একটা লাগেজে করে নিয়ে বেরোয় চলে যেত। দেন ওদেরকে কেমিক্যালে করতো, লাইক ডিসলভ করে ফালাই তো ড্রেনেজে, সিওয়েজে। কিন্তু আপনি যতই কেমিক্যালে ডিসলভ করেন, স্টিল ফ্লেশ রটিং এর একটা লাইক এগুলা নষ্ট হওয়ার একটা স্মেল থাকে। এরকম অনেক স্মেল পাইতো। ওর নেইবারের জন্য মেনলি ধরাটা খায়, কারণ অনেক বাজে স্মেল আসতেছিল। কারণ আমি যতটুকু শুনছি যে মানুষের ডেড বডির যে গন্ধ মানে কয়েকদিন রেখে দেওয়ার পরে, ওইটা সবচেয়ে মারাত্মক, সবচেয়ে বাজে, মানে অন্য কোনো প্রাণীর এত বাজে পাইছেন? আমি কখনো পাই নাই, বাট আমি শুনছি যে এটা নাকি সবচেয়ে বাজে। হ্যাঁ, তুমি কখনো পাইছো? আমি একবার টের পাইছি জিনিসটা। এটা হচ্ছে আমার বাসার ওইখানে, বাসা না সরি, অ্যাকচুয়ালি আমার দাদা বাড়িতে রাজশাহীতে। সো সেখানে একটা কবরস্থান আছে, আমি কবরস্থানের নামটা আমার মনে নেই, অনেকদিন যাই না, বাট এটা অনেক বড় একটা কবরস্থান। আপনি ছোটবেলায় একটা কাহিনী শুনেছেন যে একটা লোককে ব্রিটিশ আমলে 3বার ফাঁসি দেওয়া হয়, প্রথম 2বার সে মারা যায় না, লাস্টের বার ফাঁসি দিয়ে তার রক কেটে দেওয়া হয়। আমি জানি না আপনি শুনেছেন নাকি। এরকম একটা ঘটনা ঘটে আর কি। সো বেসিক্যালি তার কবর পর্যন্ত ওই কবরস্থান আছে, ব্রিটিশ আমলের, মানে ইটস দ্যাট ওল্ড। আর কবর কিন্তু ওই যে শিয়াল বা কুকুর হচ্ছে খুঁড়ে। সো অ্যাকচুয়ালি এই থ্রুতে আমি একবার স্মেল আমার নাকে চলে আসছিল, খুব বাজে স্মেল, খুবই বাজে স্মেল। আর জেফরির একটা মজার ব্যাপার হচ্ছে, আবার ব্যাক চাই জেফরির একটা মজার ব্যাপার হচ্ছে, ওর নেইবার একবার হচ্ছে জেফরি এসে একটা স্যান্ডউইচ অফার করছিল, সে কিছু না বসে খাইছিল। বেচারি বেঁচে আছে নাকি আমি জানি না, বাট সে এখন পর্যন্ত লাইক কনফিউজড যে স্যান্ডউইচটা কিসের, সে মানুষের নাকি অন্য কোনো প্রাণী। উনি এখন পর্যন্ত টেনশন আছে যে কি দিয়ে করেছে। ওনার জেফরির সবচেয়ে উইয়ার্ড ব্যাপারটা ছিল যে লাইক জেফরি যদি আপনাকে টার্গেট করে, আপনি বাঁচতে পারতেছেন না, কিছু করার নেই। যদি একেবারে লাইক লাস্ট পর্যন্ত যে বেঁচে গেছে, ওর হি হ্যাড টু লাইক রান আউট নেকেড, ওর পরনে তখন কাপড় ছিল না,
ওইভাবে দৌড়ায় গেছে, মানে একদম মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছে এরকম। প্লাস ওই টাইমে ইউএসএ তে পুলিশ ছিল অনেক রেসিস্ট। সো ইফ ইউ আর আ হোয়াইট গাই আপনি অনেক প্রিভিলেজ পাবেন। সো পুলিশের কাছে রিপোর্ট যাওয়ার পরে পুলিশ জিনিসটাকে সিরিয়াসলি ভাবে দেখেন। মানে ও ব্ল্যাক ছিল না, যে বেঁচে গেছে, ছিল, যে বেঁচে গেছে, হ্যাঁ, যে বেঁচে বেঁচে গেছে এরকম ব্ল্যাক ছিল, হোয়াইটও ছিল, কিন্তু জেফরি হোয়াইট ছিল। আচ্ছা আচ্ছা। সো সেক্ষেত্রে জেফরি অনেক সাপোর্ট পেয়েছে। ওর ধরা খাওয়ার কথা, ওর যদি ধরা খাইতো প্রপার টাইমে আরো একজন বা দুজন বেঁচে যেত। এরকম হয়েছে, একজন দৌড়ায় পালাইছে ওই অবস্থায়, নেকেড অবস্থায়, পুলিশ এসে ওকে ওয়ার্নিং দিয়ে চলে গেছে। এরকম একটা ক্রেজি জিনিসের পর আপনি কেমনে ওয়ার্নিং দেন? মজার আরেকটা এরকম একটা কাহিনী আছে ওর স্টোরিতে। একজন ছেলেকে ও এরকম এনে মলেস্ট করে, তাকে মেরে ফেলে, ইউজুয়াল জেফরি ডামের থিং। ওর আপন ছোট ভাইকেও নিয়ে যায় এবার। আচ্ছা, হয়তো ও জানতো বা জানতো না, বাট ছেলেটা জানতো না, ওই ছেলেটা জানতো না যে ওর বড় ভাইকে জেফরি মার্ডার করছে। সেম কাইন্ড অফ সিচুয়েশন থেকে একটুর জন্য বেঁচে যায় বাচ্চাটা, এবং ওই বাচ্চাটার জন্য জেফরি ধরা খায়। ওই বাচ্চাটা এরকম দৌড়ায় পালায়, পাশে নেইবাররা তখন আসে, তখন পুলিশ এসে যখন রুমে ঢুকে দে গেট দ্য স্মেল। তখন তারা দেখতে পারে যখন জেফরিকে লাইক অ্যারেস্ট করে কিছুক্ষণ হোল্ড করে রাখে, ফ্রিজ খুলে দেখে তোরা শখ, ফ্রিজের মধ্যে হার্ট, হিউম্যান বডি পার্ট পার্ট রেখে দাও। ও এগুলা র খাইতো, মন চেয়ে রান্না করে খাইতো, এরকম ছিল। ক্যানিবালের কথা যদি বলেন, বাংলাদেশে এরকম একটা ক্যানিবাল আছে যেটা আমি বলছি। আগে বলো যে ক্যানিবালিজম অনেকে চেনে না বা জানে না যে আসলে ক্যানিবালিজম কি। ক্যানিবালিজম হচ্ছে এটাকে বলা হচ্ছে মানুষ খেকো বাংলাতে। ধরেন কোন একটা মানুষ যে মানুষের মাংস খেতে পছন্দ করে, বা এটা এরকমও মেবি যে ধরো সেম স্পিসিসের তুমি মাংস খাবা, এটা তুমি বাঘ হয়ে বাঘের মাংস খেলে তুমি ক্যানিবাল, মানুষের মাংস খেলে তুমি ক্যানিবাল। কিন্তু সেই ক্ষেত্রে আবার একটা মজার বিষয় আছে, এখানে আবার দুইটা পার্ট আছে মানুষের ক্ষেত্রে। সেটা দেয়ার আর সাম পিপল যারা নিজের ইচ্ছায় নিজের পার্ট কেটে খেতে দেয়। আচ্ছা, হ্যাঁ, এই অফারগুলো আই গেস ব্ল্যাক ওয়েবে দেয়, কিন্তু আমি শুনতে পেরেছি, মানে আমি রিসার্চ করে দেখেছি এরকম আসে। ব্ল্যাক ওয়েবে রিসার্চ করি নি বাই দ্য ওয়ে, আমি ব্ল্যাক ওয়েবে ঢুকি নাই কখনো, কিন্তু আমি শুনেছি এরকম হয়। মানে ডার্ক ওয়েব যেটা, হ্যাঁ মানে ডার্ক ওয়েব। ব্ল্যাক ওয়েব সাউন্ডস রেসিস্ট, ডার্ক ওয়েবই বলি। আচ্ছা, ডার্ক ওয়েব। অ্যান্ড যদি ক্যানাবালিজমের কথা বলি, আমি জানি না আপনি ফ্যামিলিয়ার নাকি, আপনাকে আমি নতুন নতুন ইনফরমেশন দিচ্ছি। আই এম এডুকেটিং ইউ, দিস ইজ মাই পডকাস্ট, আই এম দ্য ইরেগুলার পডকাস্ট। আচ্ছা, এখন হচ্ছে বাংলাদেশে একজন ছিল যার নাম ছিল খলিলুল্লাহ, ক্যানিবাল। হ্যাঁ, ক্যানিবাল। আচ্ছা, উনি হচ্ছে আমাদের জানা প্লাস লাইক ধরা খাওয়ার একটা মানুষ যার ব্যাপারে আমরা ইনফরমেশন জানতে পেরেছি, অনলাইনেও আছে। সেটা হচ্ছে সে ঢাকা মেডিকেলের আশেপাশে থাকতো। আচ্ছা, হ্যাঁ, আর ঢাকা মেডিকেলের মর্গের যে দেখাশোনা করে সেই লোকটা ছিল হচ্ছে তার ফ্রেন্ডের বাবা। অ্যান্ড প্রথমবার তার ফ্রেন্ডের বাবাই এই বডি পার্ট কেটে তাদেরকে খাওয়ার জন্য অফার করে। ফ্রেন্ডের বাবা অফার করে, দ্যাটস হাউ হি গেটস ক্যানিবাল। তারপর থেকে ডেইলি ও যায় খাওয়া শুরু। ও কি এখন বেঁচে আছে? না, মারা গেছে। এটা কত বছর আগে স্টোরি হতে পারে? এটা ভাই 90s-এর, আই এম নট রং, 90s-এর হওয়ার কথা। কারণ ওর কিছু ছবি আছে, ঢাকা মেডিকেলের সামনে ছবি আছে, মর্গের সামনে তারা ছবি আছে, ইটস লাইক ক্রেজি। ওইখানে বসে বসে ও মানুষ খাইতো, আর ওইখানে তারা ও ছবি তুলছে। বাংলাদেশে কি তোমার মনে হয় আরো অনেক ক্যানিবাল আছে? বাংলাদেশে আমার মনে হয় অনেক আছে যেটা আমরা জানি না, আমাদের লাইক ধারণার ভিতর নেই। মানে এরা ধরো যারা হচ্ছে সিরিয়াল কিলার, মানে এদের মধ্যে থেকেই মেবি এরকম ক্যানিবাল, অবশ্যই তো এটাই তো হওয়ার উচিত। এরকমও আছে, আবার অনেকে আছে যারা মার্ডার করে না তাহলে কিন্তু খায়। মানে ধরো হাউ ইট ইজ। খলিলুল্লাহর ব্যাপারে যেহেতু বলছিলাম, ওর এক্সাম্পলটাই দিই। ও যখন মর্গে যেত, মর্গ থেকে তো ট্রাই করতো, কিন্তু মর্গে যখন ওর ফ্রেন্ডের বাবা চলে যায়, সে আরেকটা আই গেস মিডফোর্ড হসপিটালে ও যে এরকম আরেকটা লিঙ্ক করে, কিন্তু সে আবার কবরস্থানে যে কবর করতো, কবর খুঁড়ে ওগুলো ও খাইতো। মানে আজকে হয়তো কবর দিছে, উঠে খাইলো। ও এরকম দেখতো আর কি, কে কখন কবর দেয়। আর ও থাকতো হচ্ছে কবরস্থানের ওখানে। সবচেয়ে বড় কবরস্থান জানি কোনটা? ওই যে আজিমপুরের আজিমপুর কবরস্থান, ওইখানে। মানে ওর ধান্দায় ছিল যে কবর আশেপাশে থাকবে, মর্গের আশেপাশে থাকবে আর খাবে, এটাই ওর মেইন টার্গেট ছিল। ও মার্ডার করতো না, ওর মার্ডারের কোনো লাইক এভিডেন্স নাই, তো এরকম খাইতো। মানে ইভেন ব্যাপারটা এইরকম যে ধরো ওই যে বললাম না যে মানুষের ডেড বডির গন্ধ হচ্ছে সবচেয়ে বাজে, এবং আমি এটা শুনছি যে মানুষের মাংস নাকি সবচেয়ে মজা খাইতে,
মানে যত ধরনের তোমার প্রাণী আছে এবং যারা এটা টেস্ট করছে, ধরো তুমি মুরগি খাইছো, তুমি হচ্ছে গরু খাইছো, ছাগল খাইছো, সবই খাইছো, তুমি আবার মানুষের মাংস খাইছো, মানে এরকম মানুষই বলতে যে মানুষের মাংস নাকি খাইতে সবচেয়ে মজা। ওই যে বাংলাদেশে একটা মুভি হয়েছে না, ওয়েব সিরিজ ভিকি জাহেদের পুনর্জন্ম, হ্যাঁ এটা তো পুরোপুরি ক্যানিবালিজম নিয়ে। আমি না ওটা দেখি নাই ফর সাম রিজন। এটা মানে পুরোই তো ক্যানিবালিজম নিয়ে স্টোরিটা পুরো। আমি ট্রেলার দেখেছি, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে কেউ যদি আপনাকে এসে বলে যে আমি তোকে খেয়ে দিছি, আপনি কিন্তু ইমাজিন করবেন না যে ও লিটারালি খেয়ে দিছে। হ্যাঁ, এটা জেফরি দামির। আচ্ছা, জেফরি দামিরের ব্যাপারটা আমি আরেকটু ডিপে যদি যাই, ধরো এই মানুষটা যে এতটা ভয়ঙ্কর, এতটা রুথলেস হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটা মানুষের মাংস খাওয়া, তাকে মারা, মেরে তার সাথে হয়তো সেক্স করা বা অন্য আরও যা নির্মম যত কিছু করা যায় করা, তাহলে এই মানুষটা ছোটবেলাটা কেমন ছিল যে সে এতটাই বাজে হয়ে গেছে? ধরেন লাইক এটা সবচেয়ে অলওয়েজ একটা কথা বলা হয় যে ভিলেন্স কিন্তু অ্যাকচুয়ালি ভিলেন হয়ে কেউ জন্মায় না, ভিলেন তৈরি হয়। তো অ্যাকচুয়ালি যত ধরনের আপনি দেখবেন যে ক্রিমিনাল আছে, ওদের পাস যদি আপনি চেক করেন কোনো একটা রিজন ওরা ক্রিমিনাল হয়েছে। জেফরিটা ওইরকমই ছিল। জেফরি ইউজ টু গেট বুলেট, আর সব থেকে বড় কথা ওর ফাদার ওকে বুলি করতো, নিজের বাবা। অ্যান্ড নট এক্স্যাক্টলি দ্যাট, ওর মা যখন বুঝতে পারে যে ওর বাবা ওরে বুলি করতেছে, উনি ডিভোর্স দেয়, আরেকটা ম্যারি করে। ও স্টেপ ফাদার ওকে বুলি করতো আর ওকে লাইক প্রায় বাসা থেকে বের করে দিত, এরকম একটা সিচুয়েশন। সো এরকম একটা সিচুয়েশনে ও মলেস্ট হয়েছে। বাংলাদেশও ভাই অনেক হয় আসলে, অ্যাকচুয়ালি একটা মানে একটা লেজিট কথা। এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় বাচ্চা কাচ্চা এগুলো বলে না। বাংলাদেশে প্রচন্ড পরিমাণে বাচ্চা বলেন বিভিন্ন ক্ষেত্রে, লাইক টিউটরিং বলেন, অনেক জায়গায় মলেস্ট হয়। সো ও এরকম মলেস্ট হয়েছে, আর সবার আসলে ওই মেন্টালিটি ওরকম থাকে না। ওর মেন্টালিটি অফকোর্স আপনি যতই বলেন একটা মানুষ এতটা লাইক ভিলেন টাইপ ক্যারেক্টার নিতে পারবে না যে সে মার্ডার করা শুরু করবে, খাওয়া শুরু করবে। অফকোর্স এরকম টেন্ডেন্সি আগে থেকে ছিল, ওর ভিতরে মেন্টাল টেন্ডেন্সি ছিল। এটা ওর প্রবাবলি ওকে ডাক্তারও দেখানো হয়েছে, এটা নিয়ে কথা হয়েছে, বাট আলটিমেটলি আর কি কেউ জিনিসটা ভাবে নেই যে ওইরকম তুলে নিয়ে মার্ডার করবে। ওর দাদির বাসায় থাকতো যখন, ওর দাদিও এরকম দেখছে যে লোক নিয়ে আসছে, একজন বেঁচে গেছে। ওর এরকম একটা ইনসিডেন্ট থেকে একজন বেঁচে গেছে, ওর দাদির বাসায় নিয়ে আসছিল সেই লোকটারে। মেনলি লোকটার গাড়ি নষ্ট হয়ে গেছে, বলে যে তোমার গাড়ি ঠিক করে দেবো, চলো আমার বাসায় চলো, আমি আসতেছি, জিনিসপত্র নিয়ে আসতেছি। নিয়েও জাস্ট কফির ভিতরে ড্রাগস দিছে। ড্রাগসটা কনজিউম করার আগে ওর দাদি এসে পড়ছে, সরি দাদি না, নানি এসে পড়ছে। নানি এসে বলে যে আরেকটা ছেলে ডেকে তুমি আমার বাসায় বের হয়ে যাও। অ্যান্ড লাকিলি সে লোকটা সার্ভাইভ করছে। তার নেটফ্লিক্স ডকুমেন্টারিতে তার একটা ইন্টারভিউ আছে, মানে এই বেঁচে যাওয়া এই লোকটার। ভাই এগুলোর মজার ব্যাপার হচ্ছে ভাই, মজা না এক্স্যাক্টলি ট্রমাটিক। মানে শুনলে না অনেক মানে তুমি যখন মানে চিন্তা করবা যে এই লোকটা হচ্ছে তোমাকে হয়তো ধরে নিয়ে গেছে, হ্যাঁ, তারপরে মানে ক্যান ইউ ইমাজিন যে তোমার মাংস কেটে খাইতেছে, মানে ও না, ইমাজিন করেন লাইক আপনি আমার এখানে ডাকছেন, হ্যাঁ, ধরো আমি জেফরি দামির, আজকে অফিসে অনেক অতিথি আছে, আদিত্য চিন্তা করতেছি ভাই আপনার ট্যাকটিকটা অন্যরকম। আপনি আগে পডকাস্ট শুট করেন, তারপর মার্ডার করেন। দ্য জেফরি দামির শো। আমি শুনেই তো ট্রমাটাইজ হয়ে গেলাম। আচ্ছা, এবার হচ্ছে একটু কনজিউরিং 3 নিয়ে বলো না আমাদের। আচ্ছা, মজার মানে মনে হচ্ছে যে আমি ভিডিওগুলো রিক্যাপ করতেছি আপনার সাথে। ইটস ভেরি ফান। হ্যাঁ, আমার সব ঘটনা রিসার্চ করলে কিছু ঘটনা আছে আপনি লাইক ট্রমায় পড়ে যাবেন। এমন কিছু ভিডিও আছে যেগুলো আমি ঘুমাইতে পারিনি রিসার্চ করার পরে। আবার এমন কিছু ভিডিও আছে যেগুলো আমি দিনের বেলা রিসার্চ করি, রাত্রেবেলা করি না, আমার ভালো লাগে। অ্যান্ড ফান ফ্যাক্ট, যদি আপনি এইসব ভিডিও দেখে ভয় না পান তাহলে আপনি জীবনে এইসব ভিডিও দেখবেন না। আপনার যদি আমার স্টোরি টেলিং ভিডিও কমেডি মনে হয়, আপনি জীবনে দেখবেন এটা, আপনার ভয় পাইতে হবে ভাই। ভয় ইজ অলসো ইমোশন, এটাকে ভ্যালু দেওয়া উচিত, খালি ভালোবাসায় জীবন না। যেটা বলছিলাম কনজিউরিং 3 হচ্ছে এমন একটা কেস যেটা হিস্ট্রিতে ফার্স্ট টাইম হয়েছে। আচ্ছা, সো বেসিক্যালি দেয়ার ওয়াজ আ গাই, একটা বাচ্চা, যে তার বোনের বাসা চেঞ্জ করার সময় তাকে হেল্প করতে যায়। আর তার কথা অনুযায়ী ওইখানে এমন একটা ইনসিডেন্ট ঘটে যেটার জন্য ডেভিল, শয়তান ওর উপরে ঢুকে যায় আর কি, ওকে কন্ট্রোল করা শুরু করে।
সো প্রায় হচ্ছে পজেস হইলে যেরকম মানুষ অ্যাক্টিং করে না, চিল্লায় উঠে, মানে যতটুকু স্ট্রেংথ থাকার কথা একটা বাচ্চাকে তার থেকে বেশি স্ট্রেংথ, এরকম হওয়া শুরু করে। দেন তাদের কাছে এটা আমি প্রিটি শিওর আপনি এটাও জানেন না, এড অ্যান্ড লরেন দুজন ক্যারেক্টার আছে। মেইনলি আপনি কনজিউরিং এর যতগুলো মুভি দেখবেন সবগুলো এড অ্যান্ড লরেনের লাইফ থেকে নেওয়া। আচ্ছা, তারা হচ্ছে মেইনলি হচ্ছে পজিশন থেকে বাঁচিত মানুষকে। তো ওদের একটা ইয়াও আছে আপনার কি বলো এটাকে, জাদুঘর আছে, সেখানে সব পোজেস জিনিসপত্র রাখেন। এইডেন লরেন যখন আসে, এসে তারা ফুল জিনিসটা ডকুমেন্ট করে যে বাচ্চাকে পোজেস করতেছে এসে। দেন রিমেম্বার দ্যাট তুই যে বোনের বয়ফ্রেন্ড লাস্ট পজিশনের দিন এরকমভাবে বলে, বাচ্চাটাকে যখন পজিশনে আসছিল তখন বলে যে আপনি যে ওকে ধরে রাখছে ওকে ছেড়ে দেয়, আমাকে ধরো। অ্যান্ড বাচ্চাটাকে ছেড়ে দেয়। ওই দিন কিছু হয় না ছেলেটার সাথে, বাট এইডেন লোরেন অনেক খেপে যায় যে কেন তুমি এই কথা কেন বলবা, মানে এটা আসলে বলাটা কমপ্লিটলি মেক সেন্স করে না, আর উচিত না বলাটা। এদিকে শয়তানকে চ্যালেঞ্জ করতেছেন যে তুমি পারলে ওরে ছেড়ে আমাকে ধরো। সো বেসিক্যালি যখন ওরা ছেড়ে দেয়, অনেকদিন চলে যায়, মাঝে মাঝে ওই ছেলেটা একটু ভূতে ধরতো, চোখ কালো হয়ে যেত। এরকম একটা টাইমে ওর বয়ফ্রেন্ডের ভাষা অনুযায়ী ও পার্টি করছিল একটা ছেলের সাথে। এই টাইমে হঠাৎ করে ওর জ্ঞান আসছে ও পুলিশ স্টেশনে। ওর গার্লফ্রেন্ড এসে বলে যে ইনসিডেন্ট এরকম হয়েছে, ওই পার্টির সময় যার সাথে পার্টি করতেছিল তাদের ভিতরে একটা আর্গুমেন্ট তৈরি হয়। দেন সে হচ্ছে ওকে মার্ডার করে, চাকু দিয়ে স্ট্যাপ করে। কিন্তু ছেলেটার অনুযায়ী ছেলেটা বলতেছে যে আমি মাঝখানে কোনো কিছু জানি না, আমি পার্টি করতেছিলাম, আমি স্টেশনে চলে আসছি। তারা তারপরে যে এই জিনিসটা কোর্টে প্রেজেন্ট করে। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে কোর্টে যে কেউ বলছে দ্য ডেভিল মেড মি ডু ইট। এটা একটা নেটফ্লিক্স একটা শো আছে, দ্য ডেভিল মেড মি ডু ইট। এই জিনিসটা আসলে কোর্টে ফার্স্ট টাইম করা হয়। কোর্ট তো এটা বিশ্বাস করারও কথা না, আপনাকে বললে বিশ্বাস করবেন যে আমার শয়তান পজেস করেছে, এটা হয়। তো বেসিক্যালি এটা অনেক ট্রাই করে তারা, অনেকদিন ফাইট করে। ওর যেই একটা শাস্তি দেওয়া হয়েছিল যত বছরে, ওইটা একটু কমানো হয়, কিন্তু তাও শাস্তি দেওয়া হয়। এখানে টার্নিং পয়েন্টে এটা যে বাচ্চাটার কথা বলছিলাম ফার্স্টে, সে বাচ্চাটার যে আপন ভাই, উনি বলে যে আমার ভাই অ্যাক্টিং করতেছিল, ওই অ্যাটেনশনের জন্য এরকম করতেছিল। এরকম নাকি একদিন হয়েছে যে ওর বাবা আসছে, এরকম পজিশনের টাইমে বাবা এসে ঝাড়ি দিছে, ভূত চলে গেছে। তোর ভাইয়ের কথা এটা পুরোটুকু অ্যাক্টিং। সো এটা নিয়ে এখন পর্যন্ত অনেক মানুষ অনেক রকমের কথা বলে, কারণ ইট ডাজন্ট মেক সেন্স যে আপনাকে একটা ডেভিল মার্ডার করাইছে, এটা আসলে পুরোটুকু একটা সাজানো ব্যাপার মনে হয়। সো দ্যাটস দ্য কি বলবো সারপ্রাইজিং ব্যাপার অ্যাবাউট কনজিউরিং 3। এমনিতে তোমার কি মনে হয় এটা তো ও বলতেছে হয় অ্যাক্টিং করতেছে বা এটা সত্য হইতে পারে, বিভিন্ন থিওরি আছে এখানে। তো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, বাংলাদেশে কি তোমার মনে হয় ইলুমিনাটি বা হচ্ছে স্যাটানিক রিচুয়ালকারী লোকজন আছে? ভাই স্যাটানিক রিচুয়াল বাংলাদেশে অনেক অনেক অনেক। আমি কেন বলছি, আপনি শয়তানকে ভোজ দেওয়ার ব্যাপারটা কি আপনি জানেন? না, মানে শয়তানকে খাবার দেওয়া, এটা হচ্ছে যখন একটা মানুষ চায় যে তার কোনো একটা ইচ্ছা পূরণ হোক, একটা পর্যায়ে যে তারা হচ্ছে শয়তানকে খাবার দেয়। এটা ওই যে মানে কিভাবে, এটার এক্স্যাক্টলি কিভাবে দেয় এটা আমি জানি না, কিছু হয়তো প্রসেস আছে, কিন্তু খাবারটা কি কি দেয় এটা আমি দেখেছি। এটার মধ্যে একটা জিনিস কলা দেয়, দুধ দেয়, আবার মিষ্টি জাতীয় জিনিস দেয়, আর এটা প্রোডাক্ট সার্ভ করে কলা পাতার উপরে। আর এইটা দেওয়া হয় 3 রাস্তার মোড়ে। 3 রাস্তার মোড়ে একটা আবার মোমবাতি জ্বালায় দেয়। আর এখানে একটা মজার ব্যাপার আছে, আমার আপন ভাইয়েরই। আপনি যদি কখনো এরকম দেখেন ভাই, ডোন্ট ডেয়ার টু টাচ ইট। মানে এরকম ধরেন না, মানে কলা পাতার মধ্যে দুধ কোনো এক জায়গায় খাবার দেওয়া, আপনি কোনোভাবে দেখবেন যে কোনো একভাবে এটা 3 রাস্তার মোড়ে দেওয়া, কোনো একভাবে। ভাই আজকে থেকে দুধ কলা খাওয়াই ছিল আমার ভাই অ্যাকচুয়ালি ফুলক্রম এটাতে পাড়া দিয়েছিল, পাড়া দিছে অনিচ্ছাকৃতভাবে। এটা আসলে পাড়া দেওয়ার পরে অনেক কাহিনী ঘটে, তারপরে সে জানতে পারে যে ওখানে খাবার দেওয়া ছিল, পাড়া লেগে গেছে। সো বেসিক্যালি ওইটা করার পরে যে আমাদের একটা আড্ডা দেওয়ার জায়গা ছিল আর কি, এখনো আছে আমাদের ওখানে, সেটা হচ্ছে ওখানে ক্রামবোর্ড খেলে সবাই, আমরা ওখানে আড্ডা দিই। এটা কোথায়, মানে কি আড্ডা দেওয়ার জায়গা? মানে তোমার ভাইয়ের সাথে যেটা হয়েছে এটা হচ্ছে সাভারের ভিতরে গেছে। তো এখানে হচ্ছে ক্রামবোর্ড খেলতে খেলতে হঠাৎ করে ভাই আর কি নিচু হয়ে যায়, মাথা নিচু করে ফেলে। দেন টেবিলে এরকম করে বাড়ি দেওয়া শুরু করে, ঠিক আছে, লুকস লাইক যে ও হচ্ছে মাসাজ করতেছে, কিন্তু ভাইয়ার ভাষা অনুযায়ী ও হচ্ছে হাতের থেকে ওই যে কি জানি দেয় না ক্রামবোর্ডের ইয়াতে টেবিলে, এটা কি বলে শুরু করা আর কি, হ্যাঁ একটু ইয়া করার জন্য কি বলে আমি বলে গেছি।
পাউডার টাইপের। হ্যাঁ হ্যাঁ, এটা পাউডারই আর কি, এক টাইপের। হ্যাঁ, কি জানি বলে ভাই এক্স্যাক্ট নামটা আমি ভুলে গেছি। হ্যাঁ, সো ভাইয়ের কথা অনুযায়ী ভাই হচ্ছে হাত ঝাড়তেছিল হাত থেকে এটা দূর করার জন্য, বাট হি ওয়াজ অ্যাকচুয়ালি ডুইং দিস। ও নিজেও বুঝতেছে না। মাথা নিচু এরকম করতে করতে আস্তে আস্তে জিনিসটা বাড়ে, যত মানে জোরে করা শুরু করে। এর ভিতরে আমার মামা ছিল, মামা বলছে কি হয়েছে তোর, এই কথা বলে আপনি যখন হাত দিছে ব্ল্যাক আউট হয়ে গেছে। ব্ল্যাক আউট হয়ে যখন তাকে ওকে নিয়ে একটা শোয়ার জায়গা ছিল ওইখানে নিয়ে যাচ্ছে, তখন লাভ দিয়ে জ্ঞান। অ্যান্ড ও জিনিসটা এত সিরিয়াসলি নিছে, ও ভাবছে ও স্ট্রোক করছে। আমার ভাই মানে আমার থেকে খুব বেশি বড় না, ও মেডিকেলে যে হার্ট চেক আপ করাইছে, সব কিছু করেছে, বাট সব কিছু নর্মাল। সেম ইনসিডেন্ট ওইখানে আরেকজন ছিল, আরেকজনের সাথে এরকম একটা সেম টাইপের ইনসিডেন্ট ঘটে। অ্যান্ড ফান একটা ব্যাপার হচ্ছে, আমি আমার কলেজের থেকে যাওয়ার সময় মগবাজারে যাওয়ার সময় লাইক এত লোকের জন্য আমি একটা জিনিসে পাড়া দিই নাই। আর আমি তো ভাই একা যাওয়া আসা করি, আমি এখন পর্যন্ত ইমাজিন করি আমি যদি ওই জিনিসটাতে পাড়া দিতাম, আল্লাহ না করুক কিছু যদি হইতো আমার সাথে ওই রাস্তাতে, আমার কেউ চিনে না, আমার কোনো ফ্রেন্ডস সাথে যাওয়া আসা করে না, কি হইতো আমার সাথে। আমি ওই দিন লাইক কাছাকাছি যাই দেখছি জিনিসটা কি। সো এটা আসলে খুব নর্মাল। আপনি হয়তো যদি ভালো মতো আসলে এই জিনিসটা মিশে যায়, অনেকটা ক্যামো টাইপের জিনিস, আপনি যখন দেখবেন ঘাসের উপর একটা কলা পাতা, আপনি অত চিন্তা করবেন না। কিন্তু আপনি যদি কখনো দেখেন, টাচ করেন না, কাছে যেয়ে দেখেন, অনেক নর্মাল ভাই জিনিসটা। দেখে বোঝার আসলে বই নেই। কলা পাতা দুধ কলা দিছে, কলা পাতা দুধ কলা দিছে, কিন্তু ফ্লোরে কেন দিছে? হ্যাঁ। আর 3 রাস্তার মোড়ে কে এসে খাবার খাবে? পাশে কি মোমবাতিটা জ্বালানো ম্যান্ডেটরি? এইটা আমি শিওর না, কারণ আমি যেটা দেখছিলাম ওটা মোমবাতি ছিল না, কিন্তু আবার ভাইয়া যেটা দেখছিল ওটা মোমবাতি ছিল। এটা হয়তো বা রাত্রের জন্য, জ্বালায় দেয়। হ্যাঁ হয়তো একটু আলো দেখলে সে খুশি হয়। ভেরি ভাই স্ক্যারি। এত সাজায় গোজায় আমাকেও খাইতে দেয় না বাসায়। স্বাভাবিক, এখন তোমার ইচ্ছা পূরণ করে দিবে সে, তাকে একটু আপ্যায়নটা সাজাই গুছাই করলো, এরকম কিছু। লেটস ট্রাই ইট ভাই, আপনার ইচ্ছা কি? না, আমার ইচ্ছা নেই। আমি ভাই কিছু লাগলে উপর একজন আছে, দাও ভাই নিয়ে খেয়ে বাঁচি। দ্যাটস বেটার। অনেক সেফ ওইটা। অবভিয়াস সেফ, মানে সেফেস্ট, ওইটার উপরে কোনো কথা আছে? ওইটা হচ্ছে তোমার লাগবে, চাও, হয়তো 2 দিন দেরি হতে পারে, বাট উনি দিবে। হ্যাঁ, জাস্ট কিপ ইউর ফেথ। ফেথটা অনেক ইম্পর্টেন্ট। ব্যাপারটা এরকমই। আচ্ছা, জোডিয়াক কিলারটা সম্বন্ধে একটু বলো না। জোডিয়াক কিলার, জোডিয়াক কিলার, ওকে। জোডিয়াক কিলার হচ্ছে আরেকটা কিলার, মিস্টেরিয়াস। সে আপনাকে, আপনি মনে করেন পুলিশ, হ্যাঁ, আপনার সাথে মজা নেওয়ার জন্য সে মার্ডার করতেছে, যে আপনি যে কতটা বলদ। হ্যাঁ, মানে পুলিশরা বোকা বানানোর জন্য। আচ্ছা, পুলিশকে চ্যালেঞ্জ করতে, তুই আমাকে জীবনে ধরতে পারবি না। আচ্ছা, ও এরকম করে, ও জাস্ট মানে এটা শিওরলি ও জাস্ট বুঝাতে চাচ্ছিল যে তোরা আমার জীবনে টাচ করতে পারবি না। ওর মজার ব্যাপারটা হচ্ছে প্রথম কয়েকটা মার্ডার করছে জাস্ট কাপল ধরে ধরে। আচ্ছা, আর এই কাপলগুলোতে সবচেয়ে এক্সট্রিম অ্যাটাক করা হয় মেয়েদের উপরে, কারণ এরকম একেবারে পুলিশ ধরতে পারছে, কেস চলতেছে, এরকম 5টা কেস আছে। এই 5টার মধ্যে আই গেস 2টাতে ছেলে সার্ভাইভ করে, 2টা কেসে ছেলে সার্ভাইভ করে। মেয়েদেরকে বেশি, কারণ দেখা যায় তো মেয়েদেরকে শুট বেশি করতেছে, আর যদি স্ট্যাপ করে মেয়েদেরকে স্ট্যাপ বেশি করতেছে, এরকম। ও হচ্ছে আর এটাকে বলে সাইফার। ডু ইউ নো অ্যাবাউট সাইফার? সাইফার হচ্ছে আপনার জোডিয়াক, তারপরে অনেক ধরনের কোড দিয়ে একটা ধাঁধার মতো তৈরি করে দেয়। কারণ এটা মনে করেন যে এরকম অনেক সাবজেক্ট আছে যেগুলো এটা নিয়ে স্টাডি করতেছে, আর সবচেয়ে বড় স্টাডির পার্ট হচ্ছে জোডিয়াক কিলারের এইসব সাইফার। এখন পর্যন্ত স্টাডি করা হচ্ছে। ওইরকম সাইফার লিখে লিখে পুলিশকে পাঠাইতো যে তোরা এটা সলভ কর। তুই যদি এটা সলভ করিস তুই বুঝতে পারবি যে পারবি আমাকে ধরতে, হ্যাঁ আমি কি, আমার ইনফরমেশন পাবি, কিন্তু তুই জীবনে সলভই করতে পারবি না। এইভাবে চ্যালেঞ্জ করতে পারি। ওর প্রত্যেকটা প্রথম মার্ডারটা যখন করে তার 6 মাস পরে ওর সেকেন্ড মার্ডার করে। ওইটা হচ্ছে একটা কাপল ছিল, ওই কাপলকে মার্ডার করে ও পুলিশকে কল দেয় যে এরকম এরকম মার্ডার করছি, বয়সগুলো এরকম এরকম জায়গায় শ্যুট করা হয়েছে, যা দেখে নাও তোমরা। এটা করার পরে পুলিশ থানায় আর নিউজ পোর্টালের কাছে লেটার পাঠায়, নিজে লেটার পাঠায়। প্রথম লেটারেও পুরোপুরি বলে দেয় ডিটেলসে, কোন ব্র্যান্ডের বুলেট ইউজ করছে, কোন জায়গায় মার্ডার করা হয়েছে, কোথায় গুলি করা হয়েছে, এবং তাদের বডিটা কোন জায়গায় ফেস, মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কোন দিকে ফেস করে পড়েছিল, ডিটেলস সব দিয়ে দেয়, জাস্ট বোঝানোর জন্য যে হ্যাঁ ওই মার্ডার করছে। এবং এই সাইফারগুলো যখন সলভ করে, প্রথম সাইফারটা একটা বাইরের কাপল, পুলিশও না, বাইরের কাপল সলভ করার পরেও কিছু কথা থাকে। এর ভিতরে একটা কথা হচ্ছে ওর বিশ্বাস ছিল এটা যদি যাদেরকে মার্ডার করতেছে আফটার লাইফে এরা ওর স্লেভ হিসেবে থাকবে, ও মা, এই জন্য মার্ডার করতো। আর ওই যে ইউএস এর ওই টাইমটা পুলিশ মানে অনেক রেসিস্ট ছিল। এরকম একটা লাস্ট একটা মার্ডার করেছে, মানে পাওয়া গিয়েছে 5টা, কিন্তু ও নিজে স্বীকার করছে 35টা মার্ডার করছে। 35টা মার্ডার করার পরে ও লাস্টের দিকে একটা লেটারে বলেছিল যে আমি নেক্সট থেকে যেসব মার্ডার করবো
এগুলো তোমরা বুঝতে পারবে না এগুলো মার্ডার, এগুলো তোমরা দেখে মনে করো অ্যাক্সিডেন্ট। অ্যান্ড দেন অ্যাকচুয়ালি ও 5টা মার্ডার পর আর কেউ বুঝে না যে মার্ডার হয়েছে কোনো, কিন্তু ও বলছে 35টা। সো আমরা নিজেরাও জানি না যে আসলে কি 35টা করছে নাকি, অ্যাক্সিডেন্ট হিসেবে সাজাবে, ও নিজে বলে দিছে। সো একটা লাস্টের মার্ডার, ও একটা ট্যাক্সি ড্রাইভারকে মেরে ফেলে, এবং যার 2জন বাসা থেকে দেখতে পারে যে কে মারে, কিন্তু ওরা পুলিশকে কল দিয়ে একটা ভুল করে, ওরা কল দিয়ে বলে যে একটা ব্ল্যাক মেল মার্ডার করছে, যে মার্ডার করছে সে একজন কালো একটা ব্যক্তি ছিল, আফ্রিকান নাইজেরিয়ান, সরি আমেরিকান আফ্রিকান ছিল। দেন পুলিশ এসে খুঁজে, পুলিশ যায় না জোডিয়াক কিলারের কাছে যা জিজ্ঞেস করে আপনি কি কাউকে দেখছেন নাকি। পুলিশ যদি একটু কাছে যায় দেখতো, তারা দেখতে পারতো সেই লোকটার গায়ে হচ্ছে ব্লাড লাগানো। পুলিশ রাত্রেবেলা দূর থেকে জিজ্ঞেস করছে, জোডিয়াক কিলার বলছে হ্যাঁ ওখানে আমি একটা লোককে দেখছি পিস্তল নাচতে নাচতে যাচ্ছে। পুলিশ এখানে চলে গেছে। মানে ও যে লিটারালি মার্ডারারে জিজ্ঞেস করতেছে যে মার্ডার হইতে আপনি দেখছেন নাকি, মানে ও যে বলতেছিল যে পুলিশ বোকা, ইটস অ্যাকচুয়ালি ট্রু। বোকা তো বানাচ্ছে চোখের সামনে। পুলিশ যে ওকে জিজ্ঞেস করছে আপনি দেখছেন নাকি কাউকে মার্ডার করতে, তো অ্যাকচুয়ালি ওইটার পরে একটা টাইমে যে 3-4 জনকে সাসপেক্ট ধরা হয়, কারণ কিন্তু লোকটা আসলে কোনো এভিডেন্স রাখতো না, সব কিছু পুরাই ফেলতো, সো ধরতে পারেনি কখনো। আচ্ছা আদিত্য, তুমি হচ্ছে আরুষি তালোয়ারের সম্বন্ধে আমাদেরকে একটু বলো না, যেটা নিয়ে তুমি বেশ ভালোই রিসার্চ করছো। আরুষি তালওয়ারের কেসটা এরকম ভাই, আমার হচ্ছে ওয়ান অফ দ্য কেস যেটা হচ্ছে আমি রাতে ঘুমাইতে পারিনি আর কি রিসার্চ করার পরে, জাস্ট বিকজ আমার মাথায় এটা করছে যে আসলে কী হয়েছে। আচ্ছা, সো কেসটা এরকম ছিল যে ধরেন বাপ মা থাকে আর এদিকে আরুষি থাকে, জাস্ট পাশাপাশি। সকালবেলা তাদের পাশে আরেকটা কাজের লোক থাকে যে কাজে হেল্প টেল্প করে, হি ওয়াজ আ নেপালি গাই। সো ইন্ডিয়াতে একটা ইয়ে আছে আর কি, স্টেরিওটাইপ আছে, নেপালি যারা আছে ওরা বাসায় কাজ করে বা হচ্ছে গার্ডের কাজ করে, ভাষা প্রায় সেম। দেন ওরা হঠাৎ করে হইলো কি, সকালবেলা যখন উঠছে ওর মার ঘুম ভাঙে, কারণ কলিং বেল বাজাচ্ছে হচ্ছে আরেকজন কাজের লোক, কলিং বেল বাজাচ্ছে দরজা খোলার জন্য। ইউজুয়ালি বাসায় যে কেয়ারটেকার আছে সে কিন্তু দরজাটা খুলে, তো সেদিনকে খুলে নেই। বাসায় ঢোকার সাথে সাথে 2টা গেট, মেইন গেট 2টা। সো নেপালি যে কেয়ারটেকার ছিল তার রুম থেকে এই গেটের এন্ট্রান্সও আছে, আবার বাসার ভিতরের এন্ট্রান্সও আছে, কিন্তু যারা বাসার ভিতরে আছে ওদের এই 2টা গেট খুলে তারপর বের হইতে হয়। তো সে 2টা গেট, প্রথম গেটটা খুলতে পারছে, দ্বিতীয় গেটটা খুলতে যেয়ে দেখে যে ওটা খোলার কোনো ওয়ে নেই, ওটা বাইরে দিয়ে খুলতে হবে। কাজের লোকটা আবার নিচে যায়, চাবি ফেলে বারান্দা দিয়ে, তারপরে এসে খোলে। ও যতক্ষণ উপরে আসে ততক্ষণে অলরেডি দেখে যে বাসায় হাউকাও চলতেছে। মা হচ্ছে আরুষির রুমে গেছে, রুমে যা দেখে আরুষি ডেড, পুরো বিছানা রক্ত দিয়ে ভরা, যাতা অবস্থা, মাখামাখি অবস্থা। দেন ওই মেয়ের আরুষির বাবাও আসে, এসে সবাই জানতে পারে। প্রথম কার উপরে হাত যাবে, নেপালি কেয়ারটেকার, কারণ সে কই, সে রুমে নেই। তো যখন এটা নিয়ে খুঁজতে খুঁজতে এত পরিমাণে লোক বাসায় ঢুকছে, অনেক এভিডেন্সই চলে গেছে। একটা বাসায় ইনসিডেন্ট ঘটছে, এটা একটা ক্রাইম সিন, ওখানে অনেক মানুষ ঢুকছে, লাইক কোনো ফিঙ্গার প্রিন্টিং এমন কিছু পাওয়া যাবে না, পাইলেও বুঝতে অনেক টাইম লাগবে যে এটা কি। 2টা জিনিস বোঝা যায়, যে মারার সময় হেভি একটা জিনিস ইউজ করা হয়েছে, যেই জিনিসটা ছিল একটা মদের বোতল আরুষির বাবার, যেটা ডাইনিং টেবিলের উপর ছিল। ওইখানে যে ব্লাড লাগানো এটাও কেউ খেয়াল করেনি, ওইটাও একজন খালি হাতে ধরে মুভ করছে। খুঁজতে খুঁজতে ওদের মাথায় আসে আমরা একটু ছাদে যাই, ওরা কিছু ব্লাড মার্ক দেখতে পারে। ছাদে যেয়ে দেখে এসির কভার থাকে না, আমাদের দেশে ওরকম একটা ইউজ করা না, কিন্তু ওদের একটা এসির কভার ছিল। এসির কভারটা সরানোর পরে একদিন পরে, ক্রাইম হওয়ার একদিন পরে, যে দেখতে পারে নেপালি কেয়ারটেকারের লাশটা পড়ে আছে ওখানে, ওইটার মধ্যে। হ্যাঁ, ওইটার দিয়ে ঢাকা ছিল। সো এখন ওদের মাথা আর কি নষ্ট, যে আমাদের মেইন সাসপেক্ট ডেড, কে করেছে। ওদের প্রথম আঙ্গুল তুলে হচ্ছে আরুষির বাবার উপরে, কিন্তু এখানে রিজন কোনোটা পাওয়া যায় না। এরকম একটা রিজন পায় যে আরুষির একটা রিলেশন ছিল, এই রিলেশনের কারণে, রিলেশনটা কার সাথে ছিল, এই কেয়ারটেকারের সাথে ছিল। মানে এটা হচ্ছে তাদের কথা, দের ইজ নো এভিডেন্স যে ওর সাথে কেয়ারটেকারের সাথে রিলেশন ছিল, কিন্তু মনে করতো কারণ ছেলে কেয়ারটেকার, বাসায় অল্প বয়সী মেয়ে, এরকম একটা চলে আসছে কথা। দেন আলটিমেটলি দেখে যে এটা ওর আরুষির বাবাকে ধরে নিয়ে জেলেও নেওয়া হয়, অনেক কাহিনী চলে। দেন আস্তে আস্তে বের হয়ে আসে যে এই যে কেয়ারটেকার, সে এই ডেইলি, অলমোস্ট ডেইলি আরও 2জন নেপালি ফ্রেন্ডকে নিয়ে তার রুমে পার্টি করতো। তো তারা কিছু এভিডেন্স পায় যে সেই রাতে যখন ওরা পার্টি করছিল তখন তাদের হচ্ছে মদ শেষ হয়ে যায়। তো মদ কই আছে, আরুষির বাবার কাছে। তো সে ভিতরে যায় মদ আনে। সো মদ যখন আনতে যায় ওই টাইমে আরও যে 2জন ফ্রেন্ড ছিল, দে গেট আউট অফ কন্ট্রোল, তারা রুমে যায় আরুষির। রুমে যায় যখন আরুষি টের পায়, চিল্লানো শুরু করে, তখন তারা হিট করে। এখানে আরেকটা ব্যাপার আছে,
সেটা হচ্ছে যেই টাইমটাকে সাসপেক্ট করা হয় যে এই টাইমে আরুষিকে মারা হয়েছে, ওই টাইমে বাসার ওয়াইফাই অফ ছিল। এই জন্য আর কি এই ওয়াইফাই অফ থাকার কারণে আসলে বাবাকেও দোষ দেওয়া হয় যে ওই টাইমে বাবা ওয়াইফাই অফ করছে, কিন্তু ওয়াইফাই অফ করার ইয়াটাই ছিল হচ্ছে আরুষির রুম থেকে। তারা যখন সাউন্ডটা চেক করে যে কোনোভাবে যদি আরুষি চিল্লায় বা আরুষিকে যদি মারা হয় একটু তো সাউন্ড হবে, সাউন্ডটা কি ওর মা বাবার পর্যন্ত যেতে পারতো নাকি না, যে দেখে যে না, তাদের রুমে যে এসিটা ছিল এসি সাউন্ড এত বেশি যে সাউন্ড যাওয়ার আসলে কোনো পসিবিলিটিস ছিল না। ওরা মানে লিটারালি পুলিশ চিৎকার দিয়ে দেখছে, কোনো সাউন্ড যায়নি। এখানে পুলিশেরও কিছু দোষ ছিল। ফার্স্ট অফ অল ক্রাইম সিন, অ্যাক্টিভ ক্রাইম সিন, পুলিশের এটাতে কোনো কোনো প্রোটেকশন দেয় নাই যে সে ঢুকে গেছে বাসার ভিতরে। ইভেন তারা নিজেরাও বোতল টোতল নাড়াচাড়া করছে, অনেক এভিডেন্স অ্যাভয়েড করছে। এখন একটা ক্রাইম সিন, একটা ক্রাইম হওয়ার পরে কীভাবে আপনি দ্বিতীয় দিন যে বাসার ছাদে আরেকটা লাশ আছে ওইটা পান, ঠিক আছে? ইভেন পুলিশ এরকম একটা কথা বলছে যে এখানে তো আরুষির দোষ। আরুষির দোষ? হ্যাঁ। এরকম নষ্টামি কেন করবে নিজের কেয়ারটেকারের সাথে, এরকম কথা উঠছে আর কি। বেসিক্যালি ভাই কিছু এটা আমাদের দেশেও আছে এরকম পুলিশ অফিসার্স যে ওদের এডুকেশনাল লেভেল হয়তো বা লো, ওদের এরকম যে বাংলাদেশে এরকম কাপড়ের দোষ, এরকম কাহিনী। তো ওরা এটা করার পরে যে ওই যে কেয়ারটেকারের দুজন নেপালি ফ্রেন্ড ছিল ওদেরকে আনে, এর ভিতরে একজনকে একটা টেস্ট করে, যেই টেস্টটা আসলে খুব কম করা হয় এই জেনারেশনে, আর জিনিসটা কেউ সাপোর্টও করে না। এটা হচ্ছে ওই সাসপেক্টকে ড্রাগ আউট করা হয়, প্রবাবলি অ্যানেস্থেসিয়া দেয়, দেওয়ার পরে তাকে কোয়েশ্চেন করে, তাকে ঘুমাইতে দেওয়া হয় না, ঘুম আসে কিন্তু ঘুমাইতে দেয় না, কোয়েশ্চেন করে। এটার ফুটেজও আছে, আপনি যদি একটু দেখেন আপনি ফুটেজ পাবেন। ওইখানে যখন তাকে জিজ্ঞেস করে ড্রাগ আউট করে, সে পুরো ঘটনাটা বলে দেয় যে এরকম হয়েছে, এরকম হয়েছে। ওকে। কিন্তু এটা আবার সবাই বলে যে পুলিশ আগে হয়তো মাথায় এরকম কিছু একটা দিয়েছিল বা কোয়েশ্চেন করেছিল, যেই জন্য ড্রাগ আউট করার পর ও একেবারে ওইরকম একটা সিচুয়েশন বানায় বলতেছে। এই পুরো কন্ট্রোভার্সি হয়, দুজন গার্ডকে ওদেরকে কেয়ারটেকার যারা ছিল ওদেরকে নেওয়া হয়, জেলে নেওয়া হয়, থাকে, তারপর আবার ছেড়েও দেওয়া হয়। সো আলটিমেটলি এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, মেনলি কোয়েশ্চেনটা যায় হচ্ছে আপনার পুলিশের উপরে, কারণ পুলিশ ওদের ডিউটিটা আরও বেটারভাবে করতে পারতো। এটা আমার কাছে খুব বাজে লাগছে, কারণ এটা নিয়ে একটা মুভি আছে আমির খানের, ইরফান খানের, নাম হচ্ছে তালওয়ার। ওর নাম ছিল আরুষি তালওয়ার। সো তালওয়ার, ওই মুভিটা যদি আপনি দেখেন ওইখানে আপনি ডিটেলসগুলো বুঝতে পারবেন যে ওই টাইমে পুলিশ কীভাবে ট্রিট করছে সিচুয়েশনটাকে, প্লাস কীভাবে আপনার চোখের সামনে থেকে এত বড় একটা ক্রাইম হয়ে গেছে, কেন নিজের বাবার উপরে আঙুলটা যাবে ফার্স্ট, কোনো রিজন নেই। স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্ট ছিল আরুষি, যে আর লাইক একজনের রেজাল্ট নিয়েও মার্ডার করাটা আসলে ডাজন্ট মেক সেন্স। দেন ওরা আবার আরও কী থিওরি মিলায় যে আরুষির বাবা মার আলাদা রিলেশন ছিল বাইরে, অনেক কিছু মিলানোর চেষ্টা করে। মেনলি আমার মনে হয়েছে পুরো সিচুয়েশনটা থেকে যে এই জিনিসটা ইজিলি মানে ঠিক করা যেত, সলভ করা যেত যদি পুলিশ এরকম মানে লাইক ডিউটিটা প্রপারলি না করতো। কারণ সে চাইলে ফার্স্টেই জিনিসটাকে এভাবে দেখতে পারতো, ফার্স্টেই ছাদে যে লাশটাকে বের করতে পারতো, দেন প্রথম দুজনকে ওরা নিয়ে এসে দেখতে পারতো। ড্রাগ আউটের টেস্টে কেন করতে হইলো, অন্য কোনো টেস্ট করা যেতে পারতো। কী বলে জানি লাই ডিটেক্টর আসলে এটাও খুব একটা সাপোর্ট করা হয় না, কারণ এটাও আসলে খুব একটা ট্রাস্টেবল মেথড না। কারণ আপনাকে যদি এটা আমার মনে হয় লাই ডিটেক্টরের জিনিসটা ভালো একটা রিজনই, সেটা হচ্ছে কন্টেন্ট বানানোর জন্য। লাই ডিটেক্টর দিয়ে কন্টেন্ট বানানো যেতে পারে, কিন্তু অথচ আপনি একটা মানুষকে যদি ধরে নিয়ে আসে পুলিশ, দেন যদি লাই ডিটেক্টর দেয় ওর হার্ট এমনি পিক করার কথা, তো আপনি হার্ট রেট দেখে কীভাবে জাজ করতেছেন, এটা একটু কোয়েশ্চেনেবল। সো এইসব রিজনের জন্য আর আরুষির এইসব রিসার্চ করতে গেলে অনেক সময় না আপনার রিয়েল ইনসিডেন্টের ছবি দেখতে হয় অ্যাজ এ লাইক আপনি মন চাবে যে একটু দেখি, কিউরিওসিটি জাগে। হ্যাঁ, আর যখন এটা দেখবেন ইউ আর ডান, আপনি সময় পড়ে যাবেন। আর এগুলো মানে অনলাইনে একটু এফোর্ট দিলে আপনি ছবিগুলো পেয়ে যাবেন। আমি রেকমেন্ড করতেছি না কাউকে এটা দেখার, ইটস মানে লাইক ভেরি ট্রমাটিক। আমি দেখে যে বললাম আমি রাতে ঘুমাইতে পারিনি, এরকম দুইটা আছে, একটা হচ্ছে এটা, আরেকটা ইনসিডেন্ট আছে ইন্ডিয়ার, যেটা নামটা মেনশন না করি কারণ এটা ঝামেলা হবে। বাংলাদেশের না, ইন্ডিয়ার। আচ্ছা, এই আর কি এই মেইন রিজন হচ্ছে এটাই। না, এই যে বাংলাদেশের একটা আছে না, ওই যে বাবা মাকে মারছে যে তোমার পুলিশের নামটা আমি ভুলে গেছি, মেয়েটা। হ্যাঁ, জাস্ট আমি বুঝতে পারছি আপনি কার কথা বলছেন। মানে ও হচ্ছে যে বাবা মা দুজনকে নিজে মারছে, পুলিশ ছিল। ওইটাও তো খুবই একটা মানে ট্রমাটিক একটা স্টোরি। বাট
শি ওয়াজ আ ড্রাগ অ্যাডিক্ট, রাইট? হ্যাঁ, পুরোপুরি। মানে মানে ওইটাই যে ধরো একটা মেয়ে যখন ড্রাগসে অ্যাডিক্টেড হয়ে যায় বা খারাপ ছেলে মেয়েদের সাথে মিশে, তখন সে ড্রাগসের জন্য তার বাবা মা দুজনকে একসাথে মেরে ফেলছে। মানে অ্যাকচুয়ালি অনেস্টলি একটা কথা কি ভাইয়া, আমি আপনারটা বলতে পারবো না, আমারটা বলতে পারবো। আমি এমন একটা জেনারেশনের বড় হয়েছি, ইট ওয়াজ ভেরি ইজি ফর মি টু গেট অ্যাডিক্টেড ড্রাগসে। কারণ আপনি এখন একটা বাচ্চাকে যে জিজ্ঞেস করবেন যে আপনি কোনো একটা ড্রাগ মেনশন করে যে এটা কই পাবো, বলে দেবে। ট্রু। ইট ওয়াজ ভেরি ইজি। এটা নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে। আমি ইভেন আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে ধরো আমি যেই বাসায় থাকি, আমার নিজের মানে গলিতে, মানে আমার যে রোড, আমার রোডেই ধরো ওপেনে হচ্ছে ইয়াবা বিক্রি হয় রেগুলার, এবং যারা বিক্রি করে তাদের এগুলোকে সবাই চিনে এবং ওপেনই তারা করে। এবং মাঝে মধ্যে ধরো ছুরি নিয়ে এমনি দেখায় যে আই হ্যাভ পাওয়ার, আই ক্যান মার্ডার ইউ, এরকম একটা ব্যবসা করে। তো মানে এখন ধরো তুমি এখন একটু 10 মিনিট হাঁটলেই তুমি গাঁজা কিনতে পারবা, তোমার বয়স ম্যাটার করতেছে না। তো ইভেন এখন ডেলিভারিও হয়, বাসার নিচে এসে দিয়ে যায়, হোম ডেলিভারি। তো এখন মানে আর এই জিনিসটা যেভাবে আমাদের তোমার কি বলে সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলতেছে, ধ্বংস করতেছে, মানে এটা আসলে অবর্ণনীয়। এটার সাথে আরেকটা জিনিস আসে, ধরো ড্রাগসের সাথে পর্ন, মানে অ্যাডিকশনের যত জিনিসপত্র, এগুলা নিয়ে তুমি যত ঘাটাবা, পর্ন ইন্ডাস্ট্রিতে এটা খুবই খুবই ডার্ক একটা ইন্ডাস্ট্রি, খুব ডার্ক, খুবই। মানে এটা ইভেন তুমি যতগুলা পর্নের ওয়েবসাইট দেখবা, ধরো পর্নহাব থেকে শুরু করে আরও যেগুলো খুবই ফেমাস, এগুলো কারা চালাচ্ছে, ফাউন্ডারকে, সিইওকে, এগুলো নিয়েও তুমি খুব বেশি ডিটেলস পাবা না। এবং যারা চালায় তারা অনেক হিডেন থাকে, একদম $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, অনেক টাকা কামাচ্ছে। এবং এদের পিছেও যারা আছে এরা আরও বড়, হিউজ, ওয়ার্ল্ড ইকোনমি চালায়, ওয়ার্ল্ড মিডিয়া চালায়, এইসব মানুষগুলো পর্ন ইন্ডাস্ট্রি। ওরা এমন জায়গায় বসে আছে আমাদের ধারণা নেই। ইভেন ধরো ব্ল্যাক রক বা এই রথচাইল্ড, এরাই হয়তো ঘুরে ফিরে এগুলো চালায়। আরেকটা জিনিস আমি অ্যাড করি, এটা হয়তো আপনার বারবার একটা কথাই বলতে হচ্ছে, আপনার ধারণায় নাই ভাই। সেটা হচ্ছে জাস্ট বাংলাদেশে পর্ন ইন্ডাস্ট্রিটা কীভাবে এফেক্ট ফেলতেছে, বাংলাদেশে পর্ন ইন্ডাস্ট্রি কত বড় এটা অনেকে জানে না। ডু ইউ নো রেডিট? রেডিটে দেয়ার ইজ লাইক জায়গা যেগুলোতে আপনি এত পরিমাণের বাংলাদেশি পাবেন, এত পরিমাণের, যে লাইক অনলি ফ্যান্সে যেটা হচ্ছে, ইফ ইউ পে দেম দে উইল ডু এনিথিং, এরকম অনেক আছে। আর সবচেয়ে স্যাড ব্যাপারটা হচ্ছে দেয়ার ইজ আন্ডার এজ গার্লস যারা এগুলোর সাথে জড়িত আছে। ইভেন লাইক একেবারে যদি লোয়েস্ট পর্যায়ে বলি, ইমো, এটারও একটা বড় একটা জিনিস। ইভেন অনেকে কয়েকদিন আগে তো তোমার টেলিগ্রাম নিয়ে অনেক কথা হয়েছে। টেলিগ্রাম, ইভেন আমি মানে আই হ্যাভ সিন দিস রিসেন্টলি, সেটা হচ্ছে তোমার মানে টেলিগ্রামে যে ইনসিডেন্টটা নিয়ে বেশি কথা হচ্ছিল আর কি। ধরো যে মানে আমি ইভেন আমার আশেপাশে অনেককে দেখছি এই কমিউনিটির সাথে ছিল বলতে এই চ্যানেলগুলোর সাথে জড়িত ছিল। ওরা ইভেন মান্থলি সাবস্ক্রিপশনও দিত, মানে ধরো বেশি টাকা না, আমি শুনছি যে 100, 200, 300 টাকার মতো এরকম। বাট এখানে ব্যাপারটা হইতেছে, ধরো ইভেন আমাকে আমার একটা ফ্রেন্ডই বলতেছে ও এটার সাথে কানেক্টেড ছিল, আমি আসলে তাও বলে ফেলতেছি, মানে খুব ভালো ব্যাপারটা হচ্ছে। ও বলতেছে আমাকে এমনি ডিরেক্টলি বলছে যে তোর কোন দেশি কোন এলাকার কোন মেয়ের নোটস লাগবে আমাকে বলাই, ম্যানেজ করে দিচ্ছি। লাইক আর ইউ ইভেন আ ম্যান ইফ ইউ লাইক পে ক্যান ইউ ডু দিস ব্রো? মানে ব্যাপারটা হচ্ছে মানে ইভেন আরেকটা বিষয় যেটা সবচেয়ে শকিং, সেটা হচ্ছে যেই সব মেয়েগুলোর তুমি এই নোটস বা এগুলো এইসব টেলিগ্রাম চ্যানেলগুলো তুমি পাবা, তারা হচ্ছে এমন ছবি যেগুলো হইতেছে তোমার ফ্যামিলি মেম্বাররাই তুলে দিছে। মানে এমন না যে ধরো তুমি রেস্টুরেন্টে গেছো, তোমার হইতেছে লোকে একটা ছবি তুলছে, এমন না। তুমি তোমার বাসার বিছানায় ঘুমায় আসো, ও মানে জানেও না, এমন হইতে পারে মেয়ের আপন ভাই করছে। বাট এইখানে আরেকটা ব্যাপার কিন্তু আছে ভাইয়া, সেটা হচ্ছে এই জেনারেশনের অনেকে এমন জিনিস নর্মালাইজ করে ফেলছে যেগুলো নর্মাল হওয়ার কথা না, কোনোভাবেই না। আমি একটা জিনিস থেকে আমি একটা সিভিয়ার হয়ে পাই। আমি আমার একটা ফ্রেন্ডকে দেখছি যে রাত 10টা পর্যন্ত এক জায়গায় ঘোরাঘুরি করতেছে, ফর এক্সাম্পল। আমি বলছি না যে ওরা এরকম রাইট নেই করার, শি ক্যান ডু এনিথিং, বাট বাংলাদেশের কারেন্ট যে সিচুয়েশন যেগুলো আমরা দেখতেছি, আমি নিজে ভয় পাই। যে রাত 10টা 11টা 12টা দিকে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে একলা। আমরা থাকি মোহাম্মদপুরে, এখান থেকে আমার যাইতে হবে, নামে আগে দিয়ে আসবো না। হ্যাঁ, আর মানে এটা আসলে নিজের কাছে ভয় লাগে কিভাবে এত লাইক কেন সাহস পাচ্ছে। আর ইভেন এমন এরিয়াতেও ঘোরাফেরা করে অনেকে যেগুলোতে আর কি
যদি আপনাকে মেরে ফালায়ও রাখে না, টের পাবেন। কেউ টের পাবে না, কেউ জানবে না, হয়তো আপনাকে জানতে জানতে আপনার ফেস চেনার মতো থাকবে না, এরকম অবস্থা হইতে পারে। এরকম অনেকেরই আছে। তো হ্যাঁ, ইটস ভেরি স্কেরি ভাই। এগুলো আসলে জিনিসগুলো নর্মাল হওয়ার কথা না, এগুলো আমরা নর্মাল করতেছি। হয়তো বা ভুলক্রমে আপনি, আমি, যে কোনো একটা মানুষ, যে কোনো জন এগুলো লিড করছে একটা টাইমে বা হয়েও গেছে লাইফে, বাট নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এগুলো কত রিস্কি, কত বাজে। ইভেন মানে ড্রাগসের চেয়ে আমি মনে করি যে আমরা তো একটু পর্ন নিয়ে কথা বলতেছিলাম, এগুলো নিয়ে আসলে কথা বলা উচিত। কারণ হচ্ছে ধরো তুমি সিগারেট খাও, তুমি হচ্ছে গাঁজা খাও, বা তুমি হচ্ছে আরো অন্যান্য যত ড্রাগস আছে সবই খাও, তোমাকে আমি এখন রিহ্যাবে পাঠাইতে পারবো। হ্যাঁ, একটা একটা সুযোগ আছে তোমার ঠিক হওয়ার। কিন্তু হোয়েন ইউ আর অ্যাডিক্টেড টু পর্নোগ্রাফি এবং খুব ডিপলি কানেক্টেড, ডিপলি অ্যাডিক্টেড, সেক্ষেত্রে আসলে কোনো তো আমার কাছে রিহ্যাব নাই। আমি অনেক ছেলেপেলেকেও চিনি বা আমি ছোটবেলায় দেখছি, ধরো দিনে 3-4 বার মাস্টারবেট করে। এই ছেলেরা তুমি কোন রিহ্যাবে পাঠাবা? এবং এর তো মেন্টালিটি ধরো শেষ, এর ব্রেন শেষ, কারণ এর বের হওয়ার কোনো ওয়ে না। আর এটা হচ্ছে এত বেশি ডোপামিন রিলিজ করতেছে, মানে তুমি দেখতেছো দুইটা মানুষ ইন্টিমেট হচ্ছে, এবং যেমন তুমি ধরো এখন তো পর্নোগ্রাফি অনেক বেশি অ্যাডভান্সড বা অনেক বেশি হাই কোয়ালিটি প্রোডাকশন ওদের। তুমি একটা মুভি, হলিউড মুভি যতটা হাই বাজেটে করে, এখন পর্নো অনেক হাই বাজেটে করা হয়, ভিআর ইউজ করা। হ্যাঁ, ভিআর করা। তুমি যখন একদম রিয়েলিস্টিক ফিল পাচ্ছ, অনেক সুন্দর সুন্দর মেয়েরা এগুলা করতেছে, তোমার ভালো লাগতেছে, অনেক বেশি ডোপামিন রিলিজ হচ্ছে, তোমার কাছে তো এগুলার অ্যাডিকশন অনেক মানে বাজে লেভেলের অ্যাডিকশন হবে। কারণ মানে সেক্স জিনিসটা এরকম, মানে মানুষের ভালো লাগবেই, ছেলে হোক মেয়ে হোক, মানে এটার প্রতি মানুষের একটা আকর্ষণ থাকবেই। তো এটা থেকে বের হওয়া তো খুব টাফ, এবং এটা তোমার মনোযোগ নষ্ট করতেছে, ডিসিপ্লিন নষ্ট করতেছে, ফ্যামিলি নষ্ট করতেছে, তুমি কেমন একটা মেয়েকে দেখতেছো এটা নষ্ট করতেছে।